আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে 7 কলেজে, খুলছে না ছাত্রাবাস। শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যেখানে প্রয়োজন সেখানে অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি। ধর্মঘটে অচল মিয়ানমার, সংকট সমাধানে ইন্দোনেশিয়ার উদ্যোগ অনিশ্চিত, পররাষ্ট্রমন্ত্রীর নেপিত সফর বাতিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, কাতারে 10 বছরে প্রাণ হারিয়েছে 1000 বাংলাদেশি শ্রমিক, অধিকাংশের মৃত্যু বিশ্বকাপের স্থাপনা নির্মাণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অনার্স শেষ বর্ষ ও তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। অধ্যক্ষদের সাথে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে খোলা হচ্ছে না আবাসিক হল। এর আগে পরীক্ষা নেওয়ার দাবিতে দিনভর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় ও ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। 4 বছরে অনার্স 7 বছর হয়ে গেছে, 19-এর পরীক্ষা সেখানে 21 সালে নিচ্ছে। আমাদের পরীক্ষা চাই, পরীক্ষা নিতে হবে, এটা আন্দোলন চলমান রুটিন অনুসারে এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীদের আন্দোলন চলার সময়ই অধ্যক্ষদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। অনার্স তৃতীয় ও শেষ বর্ষের পরীক্ষা যথারীতি নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। মাননীয় শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষদের, আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ছিলেন, শিক্ষা সচিব সহ সব কিছু পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের সকল চলমান পরীক্ষা এবং ঘোষিত পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হলেও করোনা দুর্যোগের কারণে আবাসিক হলগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত বহাল আছে। তবে কোনো ক্রমে স্বাস্থ্য ঝুঁকি থেকে ছাত্রদেরকে রক্ষা করার জন্য ছাত্রাবাস খোলা যাবে না। জাতীয় স্বার্থটা এখানে বিবেচনা নেওয়া হয়েছে, কারণ করোনা মহামারীটা এখানে অনেক কিছুই, আমাদের অনেক মৌলিক অধিকারও সরকার যে কোনো সময় স্থগিত রাখতে পারে, এটা বাস্তবতাটা মানতে হবে। দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। 7 কলেজের সমন্বয়ক যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সকলেই এই সিদ্ধান্তের সাধুবাদ জানাই এবং আমাদের পক্ষেই হয়েছে। আমাদের যে ছোট দাবিটি ছিল সেটা সম্পূর্ণ হয়েছে, আমরা যা চেয়েছি আমরা সেটা পেয়েছি। সিদ্ধান্ত হওয়ার পর পরীক্ষা গ্রহণে নতুন রুটিনও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আগাম জামিন জালিয়াতির ঘটনায় বগুড়ার 30 জনকে 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিকের নেতৃত্বে ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন। একের পর এক জামিন জালিয়াতির কারণে বিচার বিভাগের ভাবমূর্তি বাজেভাবে উপস্থাপিত হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বগুড়া সদর থানায় দুপক্ষের মারামারির ঘটনায় মামলা হলে এক পক্ষে 30 জন ভুয়া আগাম জামিনের কাগজ দেখায় থানাকে। পরে বিষয়টি একজন আইনজীবী সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সংঘবদ্ধ চক্রের জামিন জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে। এটা কোনো একজন মানুষের কাজ না, এটা একটা সংঘবদ্ধ চক্র। এর আগে আরেকটা বিষয় আমাদের কোর্টে এসেছে, সেটা হচ্ছে 2.5 কেজি হেরোইনের মামলায় যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামি। হাইকোর্টের কোনো জামিন আদেশ ছাড়াই সে বাইরে। ওই 30 ব্যক্তি ভুয়া জামিনের আদেশের কাগজ করিয়ে নেয়।
তবে হাইকোর্ট নির্দিষ্ট ওই তারিখে আগাম জামিন দেননি। অনারেবল এই কোর্ট এই জুরিসডিকশন পাওয়ার পরে আজ পর্যন্ত কখনোই কোনো আগাম জামিনের শুনানি হয়নি। বুধবার বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে হাইকোর্ট 30 জনকে 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। সেই 30 জন আসামিকে অতি সত্বর 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের নজরে আনা জরুরি যে বিচার টাকা দিয়ে কেনা যায় না, জাল জালিয়াতি একসময় বের হয়ে যায়। হাইকোর্ট ডিভিশন, আমাদের যারা আইনজীবী আছেন, তারপরে সংশ্লিষ্ট যারা এই কোর্টে কাজ করছেন, এখানে কিন্তু সবার সম্পৃক্ততা চলে আসে। বিভাগের ভাবমূর্তি এবং খুবই বাজেভাবে উপস্থাপিত হচ্ছে। জামিন জালিয়াতির মামলার শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। সুবিধাপ্রাপ্তদের ধরলে জনগণের কাছে একটা বার্তা যাবে বলে মন্তব্য করেন তিনি। ওরা তো বেনিফিশিয়ারি, ওদেরকে ধরলেই বোঝা যাবে যে কার মাধ্যমে তারা অর্ডারটা পেয়েছে। তারেও যদি ধরা হয় এবং এর সাথে সাথে কারা জড়িত, প্রত্যেককে ধরে যদি তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়, তাদের বিচারের মাধ্যমে তাদের শাস্তি যদি নিশ্চিত করা যায়, এই বিষয় থেকে আমরা রেহাই পাবো। জামিন জালিয়াতির ঘটনায় মামলা করার কথা উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের এই আদেশ জালিয়াত চক্রের জন্য একটি বার্তা। লাস্ট নাম্বারটা ছিল 7,890, তারা দেখিয়েছে 40,000। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সাথে টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এই আহ্বান জানান। বিনিয়োগ বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন। আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। বাইডেন প্রশাসনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠক করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এর সাথে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। নতুন মার্কিন প্রশাসনকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে দুপক্ষই একমত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন দেখতে প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের বাণিজ্য সহায়ক নীতি, বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা উল্লেখ করে এসবের প্রশংসা করেন ব্লিনকেন। আগ্রহ প্রকাশ করেন স্বাস্থ্য, জ্বালানি, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর। বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্বে তার দেশের আগ্রহের কথা জানান ব্লিনকেন। গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে আলোচনাকালে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান জানায় পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আলোচনায় গুরুত্ব পায়। এ সমস্যার টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে এমন প্রত্যাশার কথাও জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত আসায় যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফর গতানুগতিক নয়। এই সফর আবেগঘন ইতিহাসের প্রয়োজনে। তিনি আসছেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর আয়োজনে, জন্মশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে আর দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিকে স্মরণীয় করতে। সঙ্গে থাকছে এক অভিন্ন রক্তদানের ইতিহাস। এই সফর চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, তবে দুদেশের সম্পর্ককে নিয়ে যাবে নতুন মাত্রায়, এমনই মূল্যায়ন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রায় অভিন্ন, আর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি, খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বাঁধনে। বিশ্ব রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে যতই মেরুকরণ হোক না কেন, দুই দেশ সব মোড়ে পরীক্ষিত বন্ধু। সুসময়ে দুঃসময়ে পাশে থেকেছে। বাংলাদেশের জন্মের সময় দুই দেশের বীর সন্তানদের রক্ত মিশেছে অভিন্ন প্রবাহে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। সেই আয়োজনের সাথে মুজিব বর্ষ বড় উপলক্ষ। আছে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি। এমন সব আবেগঘন আয়োজনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। बंगबंधु शताब्दी वर्ष की शुभकामनाओं के साथ धन्यवाद। जय बांग्ला।
কিন্তু একটি ব্যাপারে কখনো দ্বিমত হবে না, আমাদের যে স্বাধীনতার জন্য ভারতের যে কন্ট্রিবিউশন 6 থেকে 10,000 সৈন্য এবং অফিসার্স তারা বাংলার মাটিতে জীবন দিয়েছে। কাজে সেই ভারতের সেনাদের রক্তের সাথে আমাদের সেনাদের রক্ত একাকার হয়ে গেছে। বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের যারা প্রজন্ম তারা যেন কোনো ভুলে না যায়, ভারত একটা বিশেষ রাষ্ট্র। নরেন্দ্র মোদীর আসন্ন সফর কূটনৈতিক নয়, ইতিহাসের তাগিদের সফর। তবে আলোচনা হবে বিশ্ব রাজনীতি থেকে সীমান্ত সমস্যা পর্যন্ত। অনেক দ্বিপাক্ষিক সমস্যার সমাধান আসবে এমন আশাও করছে দুই দেশ। তবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এক ইতিহাসের কথা। মোদী আসছেন যে বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে তার অর্ঘ্য নিবেদন করতে আসছে। তুমি জাতির পিতা, যেরকম মহাত্মা আমাদের পিতা, তুমি বাংলাদেশের পিতা, তুমি সবার পিতা। নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলল যে আমরা বঙ্গবন্ধু কেন বলে, শুধু তার যে ইনফ্লুয়েন্সটা হয়েছে এটা ইতিহাসে এখন লেখা হয়নি, হবে আস্তে আস্তে। দেন বঙ্গবন্ধু বিকাশ বিশ্ববন্ধু, and he deserves it. এই আয়োজনে দুই দেশের শীর্ষ নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক মুক্তির কৌশল খুঁজবেন, জানান এই সাবেক রাষ্ট্রদূত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা রক্ষায় যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বলেছেন মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। আরও বলেন, পুলিশকে অস্ত্র দেয়া হয় গুলি করার জন্য, লাঠি হিসেবে ব্যবহারের জন্য নয়। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। বলেন, আগামী বছর থেকে ক্যান্সার ল্যাব স্থাপন সহ পর্যায়ক্রমে সব বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। পরে তিনি সাংবাদিকদের জানান, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ বাহিনী। হার্ট ডিজিজ, লাং ডিজিজ, পেটের বিভিন্ন ধরনের পীড়া, কিডনির প্রবলেম, ক্যান্সার, এইগুলো পুলিশের মধ্যে মারাত্মক আকারে পেশেন্ট রয়েছে আমাদের। আমরা বছরে কোটি কোটি টাকা খরচ করি এদেরকে বাইরে চিকিৎসা করার জন্য। তো আমরা এই হসপিটালটাকে এখন চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তর করার জন্য, যাতে করে সব ধরনের চিকিৎসাই আমরা এই হসপিটাল দিতে পারবো। কক্সবাজারে বন্দুক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করা হবে। যেখানে আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, আমরা অবশ্যই যে সরকারি অস্ত্র আমাদের দেওয়া হয়েছে এদেরকে প্রতিহত করার জন্য সেটাকে ব্যবহার করব। আমাদেরকে গভর্নমেন্ট অস্ত্র দিয়েছে লাঠি হিসেবে ব্যবহার করার জন্য। লাঠি একরকম, আর এই যে লিথাল উইপেন ইজ ডিফারেন্ট। সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স নীতির কথাও জানান পুলিশ প্রধান। ঘোষণা দিয়ে চালু করার কোনো বিষয় নাই, আর ঘোষণা দিয়ে বন্ধ করার কোনো বিষয় নাই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারে কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও দেশ জুড়ে চলছে সামরিক জান্তা বিরোধীর সমাবেশ ও সাধারণ ধর্মঘট। বড় শহরগুলোর সড়কে সামরিক শাসন বিরোধী মানুষের ঢল। এদিকে মিয়ানমারের সংকট কাটাতে ইন্দোনেশিয়ার উদ্যোগও অনিশ্চয়তায় পড়েছে। নেপিদো সফর বাতিল করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুডি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে শুরু হয়েছে সাধারণ ধর্মঘট। সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে নির্বাচিত সরকারকে উৎখাত এবং অং সান সুচি সহ রাজনীতিকদের আটকের প্রতিবাদে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজধানী নেপিদো ছাড়াও বিক্ষোভ চলছে ইয়াঙ্গুন, মাইতকাইনা, মান্দালয়, পানম, উপকূলীয় শহর দাউইতে। রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে সামরিক শাসন বিরোধীরা। বিক্ষোভকারীরা মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে দূতাবাসগুলোর সামনে জড়ো হচ্ছেন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের দূতাবাসে যাওয়ার সড়কপথও বন্ধ করে দিয়েছেন সামরিক বাহিনীর সদস্যরা। এই সংকট থেকে বেরিয়ে আসতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সহায়তায় ইন্দোনেশিয়ার কূটনৈতিক উদ্যোগ অনিশ্চয়তায় পড়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুডি থাইল্যান্ড সফর শেষে মিয়ানমার যাওয়ার কথা ছিল। তার নেপিদো সফর শেষ পর্যায়ে এসে বাতিল করা হয়। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
রাজধানীর খালগুলো যুক্ত হচ্ছে নদীর সাথে, মশা নিধনে ছিটানো হবে নতুন ওষুধ। সৈয়দ আবুল মকসুদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, আজিমপুরে অন্তিম শয়ান। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে যার মতো বক্তব্য দিয়ে ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দল। ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে তিনি বলেন, আন্তর্জাতিক কুচক্রীদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। খেয়াল খুশি মতো ফ্রি স্টাইল কথা বলা, অরাজনৈতিক বক্তব্য দিয়ে দল ও সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে, দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন অপরাধের মতো। এ ব্যাপারে নজরদারিতে আছে প্রত্যেকেই। সময় মতো সব বিশৃঙ্খলার বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থান আছে না। বর্ষা মৌসুমের আগেই রাজধানীর খালগুলো নদীর সাথে সংযোগ স্থাপন করা হবে, জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ত্রিমোহনী থেকে ঈদেরকান্দি হয়ে ফকিরখালী পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র। পরে বলেন, ওয়াসার দেয়া 3টি পাম্পের মধ্যে 2টি এখনও অচল। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বিকল্প হিসেবে 10টি শ্যালো মেশিন বসানোর পরিকল্পনার কথা জানান মেয়র। তাছাড়া আগামী 2 সপ্তাহের মধ্যে মশা নিধনে নতুন ওষুধ ছিটানোর কথাও জানান তিনি। আগামী বর্ষা মৌসুমের মধ্যে ঢাকা শহরের পুরো খাল কালভার্টের যে সম্পূর্ণ সংযোগ, এই পুরো সংযোগটাই যেন একটি পানি প্রবাহের জন্য সঠিক একটি অবস্থায় আসতে পারে, সেই দিকে আমাদের কার্যক্রম। ঢাকা উত্তর সিটিতে 2016 সালে নতুন 18টি ওয়ার্ড যোগ হলেও উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। সবগুলো ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ সিস্টেম। কাউন্সিলররা বলছেন, বাজেট থাকলেও বরাদ্দ নেই, তাই উন্নয়ন কাজ শুরু করা যায়নি। তবে উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, মহাপরিকল্পনা অনুযায়ী চলতি বছরই নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ শুরু হবে। তফসির হাসানের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। 8টি ইউনিয়নকে ভেঙে 18টি ওয়ার্ডে ভাগ করে উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হয় 2016 সালে। নতুন ওয়ার্ডগুলোর আয়তন 113.59 বর্গ কিলোমিটার। 4 বছর পেরোলেও এই ওয়ার্ডগুলো উন্নয়ন বঞ্চিত। কাওলা, আশকোনা ও কাওয়াইড নিয়ে 49 নম্বর ওয়ার্ডের রাস্তার চিত্র এটি। নর্দমা মনে হলেও এটি মূলত একটি সড়ক। এই সড়কের মতো অন্য সড়কগুলোতে পানি না জমলেও এবড়োথেবড়ো সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। এক চাকা নামার দিলে এক চাকা টানা দিলে গাড়ি উল্টা যায়, যাত্রীরা উল্টা পড়ে যায়, ঠ্যাং ঠুং ভাঙে। আজ প্রায় বিগত 5 বছর ধরে এই অবস্থায় আছে। আর এই পানি তো না, আরো আডু পানি লেগে থাকে, এত পানি লেগে থাকে। মেম্বার কমিশনার যাই হয়, রাস্তা কই করে না। দায়িত্ব নিয়ে এলাকার অবকাঠামোগত কোনো উন্নয়ন করতে পারেননি এলাকার কাউন্সিলররা। অকপটে স্বীকার করেন, এলাকার উন্নয়নে কোনো বাজেট পাননি। কোনো কিছুই নাই আসলে আমার ওয়ার্ডে। এটা একদম এসেনশিয়াল, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই যে বর্ষা আসতেছে, এই বর্ষায় আমার এলাকা, এই শীতের মৌসুমে আমার এলাকায় পানি, কিন্তু সেই 4025 কোটি টাকার বাস্তবায়ন কার্যক্রম যারা করবে তারা আরও বেশি উদ্যোগী হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে, নতুন 18টি ওয়ার্ড নিয়ে মহাপরিকল্পনা আছে। এবছরই শুরু হবে উন্নয়ন প্রকল্পের কাজ। 18টি ওয়ার্ডকে আমরা সত্যিকার অর্থেই একটি মেইন স্ট্রিমিংয়ের সাথে সংযুক্ত করে আমরা এটিকে উন্নয়ন করতে চাই, এবং এই কাজটি গুরুত্বপূর্ণ কাজ বিদায় এখানে সেনাবাহিনী এই কাজটি বাস্তবায়ন করবে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সময় সাপেক্ষ। তবে মহাপরিকল্পনার আওতায় সড়কের আয়তন নির্ধারণ, বিদ্যুৎ ও পানির সংযোগ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হলে এলাকার বাসিন্দারা সুফল পাবে বলে জানান উত্তর সিটির প্রধান নির্বাহী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,379। করোনায় মৃত্যুহার 1.54%।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৫৫তম দিনে ১৬,১৫২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের সংখ্যা ৪২৮। মোট শনাক্ত ৫,৪৪,৫৪৪। নতুন ৯১১ জন সহ সুস্থ হয়েছেন ৪,৯৩,৭৯৮। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.৬৫%। এ পর্যন্ত শনাক্ত হার ১৩.৬৬ এবং সুস্থতার হার ৯০.৬৮%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে টিকা নেয়ার একটি ছবি প্রকাশিত হয়েছে। করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এখন মানুষ টিকার উপর আস্থা পেয়েছে। বিএনপি নেতা, বুদ্ধিজীবীরাও টিকা নিচ্ছেন। মন্ত্রী জানান, করোনার টিকা প্রাপ্তিতে বিশ্বের মধ্যে 25তম দেশ বাংলাদেশ। মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। করোনাকালে বাংলাদেশের পাশে দাঁড়ানো এয়ারলাইন্সগুলোকে বিশেষ সম্মাননা দেয় বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন খাত যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য বেশ কিছু চার্জ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে এভিয়েশন খাতে কর্মরত কর্মীরা যেন দ্রুত ভ্যাকসিন পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, বোর্ডিং ব্রিজ চার্জ, সিকিউরিটি চার্জ ও বিএনএইচও চার্জ শতভাগ মওকুফ করেছে। শুধু তাই নয়, দেশের এভিয়েশন ও এয়ারলাইন সমূহের ব্যবসায়িক গতি ফিরিয়ে আনার জন্য এই শিল্পের সাথে জড়িত জনগণকে কোভিড-19 টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা হয়, পরে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। ইরাকে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে সাদা কাপড় পরা শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাই পড়ে গেছেন। জনগণের কল্যাণের কথা, জনগণের সুখ শান্তির কথা। বহুগুণে গুণান্বিত সৈয়দ আবুল মকসুদ মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা, করেন স্মৃতিচারণ। আমাদের সাংবাদিকদের জন্য না, সারা জাতির জন্য এটা কষ্টের। তার লেখনীও তেমনি ছিল প্রতিবাদের একটি কণ্ঠ। আমার বাবার আত্মার জন্য দোয়া করবেন। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কখনো, আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে কৃষিমন্ত্রী বলেন, লেখার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন সৈয়দ আবুল মকসুদ। দীর্ঘদিনই সাধারণ মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের সকল আন্দোলন সংগ্রামে সে অবদান রেখেছে। এ সময় অন্যান্য সংগঠনের নেতারা বলেন, শেষ জীবনে তিনি অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। অনেকগুলো পরিবেশ বিষয়ক জটিল সমস্যার সমাধান করতে পেরেছিলেন। সমাজের যে অসঙ্গতি, সেই সঙ্গতির বিরুদ্ধে তিনি তার কণ্ঠসোচ্চার করেছিলেন। সবশেষে জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। সকাল 6:45 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 80 বছর বয়সী ইব্রাহিম খালেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হন। পরে করোনা মুক্ত হলেও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। বুধবার বেলা 11টায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তার জানাজা হয়। পরে বাইতুল মোকাররম মসজিদে আরেক দফা জানাজা শেষে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার বাদ এশায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজার পর শহরের ব্যাংক পাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক হত্যা মামলা পিবিআইতে, ঘটনাস্থলে বিশেষ টিম। কোভ্যাক্সের ভ্যাকসিন বিতরণ শুরু, প্রথম পেল আফ্রিকার দেশ গানা। দেখছেন রাত 11টার 21 সংবাদ। রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত এসএস রিয়েল এস্টেট। পরে বিভিন্ন অফারের নামে টাকা হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল অনুসন্ধান করে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তবে এই চক্রের হোতাকে এখনও গ্রেফতার করা যায়নি। প্রতি মাসে প্রতি লাখে ৬,৩০০ টাকা লাভ পাওয়া যাবে। তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি এবং 2 জন পলাতক আছে, তাদেরকেও আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলার সকল কাগজপত্র জেলা পিবিআইতে হস্তান্তর করা হয়। পরে বুধবার সকালে পিবিআই বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে কোম্পানিগঞ্জ থানা থেকে কিছু আলামতও সংগ্রহ করেন তারা। আমাদের আরও তথ্য কালেকশন করতেছি। আমরা এখানে ভিডিও ফুটেজ নিব বা আমাদের সবার সাথে কথা বলবো। কথা বলে আমরা এটার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। কাতারে 2022 বিশ্বকাপের অবকাঠামো প্রস্তুতিতে গেল 10 বছরে প্রাণ হারিয়েছে বাংলাদেশের 1000-এর বেশি শ্রমিক। ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের 6,500-এর বেশি শ্রমিক মারা গেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয় এসব তথ্য। অধিকাংশ মৃত্যুই বিশ্বকাপের জন্য স্থাপনা নির্মাণের সঙ্গে সম্পৃক্ত। যদিও শুরু থেকেই শ্রমিক মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক দাবি করে আসছে কাতার। রিপোর্ট দুলি মল্লিকের। ফুটবল জগতের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ 2022-এর প্রস্তুতি প্রায় 10 বছর ধরে চলছে কাতারে। গড়ে উঠেছে বিশাল বিশাল সব অট্টালিকা, শতাধিক 5 তারকা হোটেল, 7টা নতুন স্টেডিয়াম, নতুন বিমানবন্দর, ফ্লাইওভার, মেট্রো রেল সহ আধুনিক গণপরিবহন ব্যবস্থা। আর এই বিশ্বকাপের প্রস্তুতিকে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ভেবে কাতারে পাড়ি জমায় বাংলাদেশ, ভারত সহ এশিয়ার লাখ লাখ শ্রমিক। শুরু করে বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। তবে মৃত্যু যে তাদের ভাগ্যে লেখা ছিল তা ভাবতেও পারেননি অনেকে। সম্প্রতি সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বের হয়ে আসে চমকে দেওয়া সব তথ্য। এতে বলা হয় 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত কাতারে 6,500-এর বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাংলাদেশি 1018 জন। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত সহ এশিয়ার 5টি দেশের 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্টেডিয়াম নির্মাণ করতে গিয়েই মারা গেছেন 37 জন শ্রমিক। বাকি প্রায় সব মৃত্যুই বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। অধিকাংশেরই ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি গার্ডিয়ানের। কাতার কর্তৃপক্ষ বলছে অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক। তাদের মতে বাংলাদেশ, ভারত ও নেপালের 69% শ্রমিকের মৃত্যু স্বাভাবিক। সড়ক দুর্ঘটনায় 12% ও কর্মক্ষেত্রে মারা গেছে 7%। কাতারের পক্ষে অবস্থান নিয়েছে ফুটবল সংস্থা ফিফা। দুর্ঘটনার হার কম বলেও দাবি তাদের। বিশ্বকাপ উপলক্ষে বর্তমানে কাতারে 20 লাখ প্রবাসী শ্রমিক অবস্থান করছেন। গেল বছরের শেষ দিকে শ্রমিক মৃত্যুর তথ্য গার্ডিয়ানের হিসাবে নেই। তাই মৃত্যুর সঠিক সংখ্যা আরও বড় বলেই সন্দেহ সংবাদ মাধ্যমটির। দুলি মল্লিক, 21 টেলিভিশন। রাজধানীতে শুরু হলো ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজনের অংশীজন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক 2 ধাপে হচ্ছে এই প্রতিযোগিতা, যাতে অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের 18 থেকে 35 বছর বয়সী প্রতিযোগীরা। তবে করোনা সংকটের কারণে এবারের প্রতিযোগিতা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। পবিত্র কোরআন অধ্যয়ন ও প্রাত্যহিক জীবনে চর্চা বৃদ্ধি এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সোনালী ব্যাংকের 2.5 কোটি গ্রাহক এখন থেকে বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। বুধবার রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বক্তারা জানান, এর ফলে 24 ঘন্টায় লেনদেনের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির সহ আরও অনেকে। মাইলো, নিডো ও ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট জয়ী অধিনায়ক আকবর আলী। আকবর আলী 2012 সালে সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে জেলা পর্যায়ে ভর্তি হন বিকেএসপিতে। বিকেএসপির বয়সভিত্তিক দলগুলোকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেট প্রেমীদের পাশাপাশি তিনি তরুণ প্রজন্ম এবং শিশুদের মাঝেও বেশ জনপ্রিয়। স্বাস্থ্যসম্মত ও মজাদার ফুড ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করা নেসলের মাইলো, নিডো এবং ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এখন আকবর আলী। বিশ্বের 187টি দেশে 154 বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছে নেসলে। বাংলাদেশে নেসলের যাত্রা 28 বছর আগে 1992 সালে। করোনা মহামারী পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হল ওয়ালটনের ব্যবসায়িক সম্মেলন। হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আয়োজিত সম্মেলনে অংশ নেন সারা দেশের 2 সহস্রাধিক ব্যবসায়ী। উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক SM আশরাফুল আলম, SM মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। মিট দি পার্টনার্স শীর্ষক এই সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান। সম্মেলনে করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়িক কলা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বক্তারা। এ সময় পুরস্কৃত করা হয় ওয়ালটনের বিভিন্ন অঞ্চলের সেরা এরিয়া ম্যানেজার, ডিস্ট্রিবিউটর ও ডিলারদের। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে 7 কলেজে, খুলছে না ছাত্রাবাস। শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যেখানেই প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি। ধর্মঘটে অচল মিয়ানমার, সংকট সমাধানে ইন্দোনেশিয়ার উদ্যোগ অনিশ্চিত, পররাষ্ট্রমন্ত্রীর নেপিদো সফর বাতিল। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।